বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। বাংলায় মাতে উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। প্রতুলের কথার সঙ্গে বাঙালির অনুভূতির মিলের কথা তো আর বুঝিয়ে বলার কিছু নেই। ঠিক তাই, বাংলাভাষী তা মাতৃভূমি হোক আর বিদেশ বিভূঁইয়ে, বাংলায় কথা বলতে পারার আনন্দ সে তো অমৃত সম। সে দূর দেশে বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রবাসী বাংলা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। আমাদের বিশেষ এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন অতিথিরা। যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ডালাস থেকে বাংলা সংস্কৃতির প্রধান সংগঠক গোলাম মোর্শেদ খান, যুক্ত হয়েছেন ফ্রান্সের প্যারিস থেকে সঙ্গীতশিল্পী মৌসুমী চক্রবর্তী, এবং যুক্ত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত শিল্পী সমিতির উপদেষ্টা ইয়াসমিন ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে, প্রবাসী বাংলায় অনুষ্ঠানে। আপনাদেরকে স্বাগত এবং আপনাদেরকে অবশ্যই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদদের স্মরণে যে দিবস আমরা পালন করি আন্তর্জাতিকভাবে, সেই দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, শহীদদের স্মরণ করছি। আপনাদের শুরুতেই অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, আপনাদের সাথে গল্প করব, গান করব, অনেক কথা হবে। তার আগে আমরা এই আপনারা যে বিদেশে যে অনুষ্ঠানগুলো আয়োজন করেছেন আজকে, তার কিছু কিছু অংশ একটু দেখে নেব। শুরুতে দেখে নেব বিশ্বের বিভিন্ন জায়গায় আজকের ২১-এর আয়োজন সম্পর্কে। যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানান আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সূর্যোদয়ের পরে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবিরের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অর্ধনমিতকরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদের জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপর দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান দুবাই বাংলাদেশ কনসুলেট ভবনে আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় প্রধান আশফাক হোসেন। এ উপলক্ষে প্রদত্ত প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন কনসুলেটের কর্মকর্তা আব্দুস সালাম শাহনাজ পারভীন। স্থানীয় সময় সকাল 7:30টায় দূতাবাস নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ও বিএনপি নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রবাসীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া দূতাবাসের হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভার। বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে শহীদ দিবস। উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার সহ আরও অনেকে। দিবসটির উপলক্ষে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন প্রবাসী বাঙালি ছাত্রছাত্রীরা। ২১ মানে মাথা নত না করা, এই প্রত্যয়ে রফিক জব্বার শফিকদের স্মরণ করেছে ইতালি প্রবাসীরা। প্রথম প্রহরে জেগে উঠেছে সব স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনার। রাজধানী রোমে ইতালি বিএনপি ও ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন পৃথকভাবে দুটি স্থানে অস্থায়ী শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রোমের আঞ্চলিক সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও দেশটির মিলান, নাপোলি ও ভ্যানিস সহ প্রায় ৪০টি স্থানে ভাষা দিবস উপলক্ষে স্থায়ী এবং অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারি এ উপলক্ষে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। শুরুতে গভীর শ্রদ্ধায় রাষ্ট্রদূত স্মরণ করেন ভাষা আন্দোলনের মহান শহীদদের। তিনি বলেন, বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে তাদের অবদানের কথা।
হাসনা আক্তার, নিউজ ডেস্ক। অনুষ্ঠানের আয়োজনগুলো দেখলাম আমরা আবার অতিথিদের কাছে চলে যাচ্ছি। আমরা যেমনটা বলছিলাম, আমাদের সাথে গোলাম মোর্শেদ খান, মৌসুমী চক্রবর্তী এবং ইয়াসমিন ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমরা একটু মৌসুমী চক্রবর্তীর গান দিয়ে শুরু করতে চাই, যেহেতু ২১-এর অনুষ্ঠান, আজকে ২১-এর দিন, শহীদদেরকে আমরা স্মরণ করছি। তার গান দিয়ে শুরু করে আমরা আলোচনা, গান সব কিছু চলবে। শুরুটা করি মৌসুমী ইসলামের গান। আমরা হয়তো পুরোটা গাইবো না, স্থায়ী অন্তরা যতটুকু গান আপনি। অবশ্যই অবশ্যই। আগে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনে আমাকে সংশ্লিষ্ট করার জন্য। আমি অতুল প্রসাদ সেনের গান দিয়ে শুরু করছি আজকের আয়োজন। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মৌসুমী চক্রবর্তী বোধহয় আর গাইবেন না, না গাইছেন। আমরা একটু মাঝে মাঝে কি নেটের জাদু গান গে দাঁড় মাঝে টানে, কি জাদু গান গে দাঁড় মাঝে টানে, গে গান নাচে ভুলে নাচে গান গে কাটে চাষা। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। অনেক ধন্যবাদ মৌসুমী চক্রবর্তী। আপনি একটু যদি কষ্ট করে আপনার যে হেডফোনটা আছে সেটা যদি খুলে নেন, তাহলে মনে হয় আমাদের শব্দের সমস্যা হবে না। ইথারে কিছুটা সমস্যা হচ্ছে, হয়তো সেটা হেডফোনের কারণে। আমি গোলাম মোর্শেদ খান কাছ থেকে একটু শুনতে চাই। বাংলা সংস্কৃতি নিয়ে আপনারা কাজ করছেন ডালাসে বহু বছর, আমি যতদূর জানি, এবং আপনাদের আয়োজনটা ২৩ তারিখে, মানে রবিবার ধরে, ছুটির দিন ধরে আপনারা আয়োজনটা করছেন। আজকে ২১ শুরু হলো, ২১-এর সকাল শুরু হলো। আমরা যদিও শেষ করে ফেললাম, প্রহর শেষ করে আরেক প্রহর শুরু করলাম, আপনারা শুরু করলেন দিনটি। এই আয়োজনগুলো করতে নিশ্চয়ই আপনাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে এই আয়োজনগুলো করেন আপনারা। তারপরেও এই হাজার হাজার মাইল দূরে কেন এত কষ্ট করে আয়োজনগুলো করেন একটু আপনাকে শুনতে, মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অনেকটা, কারণ নিজের পকেট থেকে পয়সা খরচ করে আপনাদের আয়োজনটা করতে হয়। ধন্যবাদ ডিবিসি বাংলাকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে, ফলে কথা বলতে গেলে হয়তো মাঝে মাঝে একটু ব্যাঘাত করতে পারে। তো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আসলে আমি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসি 1999 সালে, এবং তার আগ পর্যন্ত আমি আপনারা জেনে থাকবেন ছায়ানট, বাংলাদেশের ছায়ানট যে সাংস্কৃতিক আমাদের যে সংগঠন আছে, ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন আছে, আমি তার সঙ্গে জড়িত ছিলাম এবং এখনো আছি। তো সেখানে আমার প্রাতিষ্ঠানিক সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার সেখানে। এবং ছায়ানটের ইতিহাস যদি আপনারা একটু ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন যে
সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এবং পরবর্তীতে বাংলাদেশে যত রকমের আপনার রাজনৈতিক, ঠিক বলবো না, সাংস্কৃতিক আন্দোলন বলেন, আমাদের দুর্যোগে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে আহ, সেই দুর্যোগের মোকাবেলায় বলেন, ছায়ানটের অবদান অনস্বীকার্য। এবং সেই ছায়ানটের অবদানটাকে আমি, মানে আমরা যারা ছায়ানটে, আমি বিশ্বাস করি আমরা যারা ছায়ানট থেকে কাজ করে এসেছি, ছায়ানটে শিক্ষা গ্রহণ করেছি, সবার ভিতরেই সেই বাংলা সংস্কৃতির যে কৃষ্টি, বাংলা সংস্কৃতির যে ধারক, বা যে বাংলাদেশের সংস্কৃতির যে আমাদের যে সৌন্দর্য বলেন, আমাদের যে মাধুর্য বলেন, সবাই আমরা তা ধারণ করি মনে প্রাণে। আর এই কারণে বাংলা সংস্কৃতির সেই বহমান যে আমাদের যে ঐতিহ্য, এটাকে মনে ধারণ করি বলি বিদেশের মাটিতে এসে সেই বাংলার সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে গিয়ে আমরা প্রথমেই স্মরণ করি, মানে 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়ে আমাদেরকে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করে গেছেন, তাদের সকলের প্রতি। কারণ তারা যদি এই আত্মত্যাগ, তারা যদি এই জীবন বাজি রেখে, জীবনকে ত্যাগ করে, রক্ত দিয়ে যদি আমাদের এই ভাষাকে প্রতিষ্ঠিত না করতেন, তাহলে আজকে আমরা বাংলাদেশ পেতাম না, বাংলা সংস্কৃতি পেতাম না, বাংলা ভাষাটাও পেতাম না। তো যারা রক্ত দিয়ে গেছেন তাদের জন্য আমার মনে হয় যে পকেটের পয়সা খরচ করাটা বড় কথা নয়, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের এই ত্যাগকে সম্মান দেখানোর ক্ষেত্রে পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি না কেন, সকলেরই এই দায়িত্বটা মন থেকে অনুধাবন করে পালন করা উচিত। আর তারই ধারাবাহিকতায় আমরা গত 24 বছর যাবৎ, আমি আমার কথাই বলছি, 24 বছর যাবৎ আমি ডালাসে এই অনুষ্ঠানটি করে যাওয়ার চেষ্টা করছি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাওয়ার চেষ্টা করছি, তাদের আত্মত্যাগকে সম্মান জানানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি আমরা পালন করে থাকি। এবং যতদিন থাকবো আশা করছি যে চেষ্টা করে যাব তাদের প্রতি সম্মান প্রদর্শনের যেন আমাদের এতটুকু ঘাটতি না থাকে। অবশ্যই অবশ্যই আমাদেরও শুভকামনা থাকবে, আপনারা এই আয়োজন চালিয়ে যাবেন। আপনারা পহেলা বৈশাখও উদযাপন করেন, আমি যতদূর জানি অন্যান্য বাঙালির অনুষ্ঠানগুলো আপনারা করার চেষ্টা করেন এবং সেটি অনেকখানি বাঙালি যারা আছেন তাদেরকে একসঙ্গে নিয়েই করেন। আমরা একটু ইয়াসমিন ইসলাম, আপনি এমন একটা জায়গায় থাকেন, মানে আমেরিকা, ফ্রান্স, একটা সাংস্কৃতিক বলয়ের বিষয় তো আছেই, কিন্তু আপনি একদম আরবি ভাষায় বসবাস করেন একটি জায়গায় যেখানে অ্যারাবিক মানুষ, এবং তাদের মধ্যে এই সংস্কৃতির লালন পালনগুলো আসলে হয় না। তারপর অনেক বাংলাদেশি আছে, সেখানে বাংলাদেশিদের মধ্যে এই আয়োজনটি খুব হয়, তবে বিশেষ করে দূতাবাস কেন্দ্রিক হয়। কিন্তু এই দূতাবাসের বাইরে আপনারা আয়োজন কিভাবে করেন, কতটুকু করেন, বা এবারও কোনো আয়োজন আছে কিনা আপনাদের? ধন্যবাদ ভাই আপনাকে। আমি প্রথমে আজ মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মহান 21শে ফেব্রুয়ারি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। হ্যাঁ, আমি আছি এখানে অনেক বছর ধরে, কিন্তু এখানে সত্যি কথা বলতে কি, সেই দেশের মতো তো আমরা, কিংবা পাশ্চাত্য দেশেও অনেক কিছু আছে, মানে ওদের চর্চা করার জন্য, এখানে একেবারেই নাই। তারপরে আমাদের এখানে অনেক শিল্পী আছে, যেমন গান গাইছে, তারা নিজেরা সংগঠন করছে, এবং সংগঠনের মধ্যে আমরা চেষ্টা করি চর্চা করতে। আমরা সবসময় কিছু না কিছু অনুষ্ঠান করছি, বিশেষ করে জাতীয় অনুষ্ঠানগুলো আমরা সবসময় করে আসছি। 21শে ফেব্রুয়ারি আজকেও বেশ কয়েক জায়গায় ছোট ছোট সংগঠনে তারা নিজেদের মতো সবাই করছে। কনসুলেটে হচ্ছে, সবসময় কনসুলেটে প্রোগ্রাম হয়, আমরা যাই, শ্রদ্ধা নিবেদন করি, তবে চর্চা নাই। তো বিশেষ করে আরব দেশ বলে হয়তো চর্চা নাই জিনিসটা। তো তারপরেও আমরা চেষ্টা করি সুষ্ঠু সংস্কৃতি করার জন্য, দেশের সংস্কৃতি সবকিছু তুলে ধরার জন্য। এখানে বাঙালিরা আপ্রাণ চেষ্টা করে এবং ভালোই প্রোগ্রাম হচ্ছে, এমন যে না একেবারে হচ্ছে না। আমরা নিজেরা হচ্ছে, সবাই করছে। বাঙালিদের মধ্যে একটা আবেগ আছে, একটা অনুভূতি আছে, এবং তারা সবাই সংস্কৃতিক মনা। তো সুতরাং
একেবারে খারাপ না, হচ্ছে আরব আমিরাতে অনেক অনুষ্ঠান হচ্ছে, হুম। তবে চর্চা নাই। আমরা নতুন প্রজন্মকে চর্চা করতে দিতে পারতেছি না, মানে কোনো স্কুল নাই, কিছু নাই। তারপরেও আমরা যারা মনে করেন যে সিনিয়র অনেক, যেমন ছায়ানট থেকে, বাফা থেকে এসেছে, তারা এখানে বসবাস করতে, তারা কিন্তু বাচ্চাদের শেখানোর চেষ্টা করছে। তো খারাপ না, আমরা চলে যাচ্ছি আমাদের সংস্কৃতি, তবে দেশের মতো তো অবশ্যই না, ভীষণ মিস করি আমরা দেশকে। একদম অবশ্যই মিস করেন, তবে তারপরেও এর মধ্যে আয়োজনগুলো করছেন, বিভিন্ন আয়োজনগুলো তো হয়। তবে সামাজিকভাবে আপনারা যারা একসাথে হন তারা আসলে একটা সংগঠন করে যদি গানের চর্চা, বাংলার চর্চাটা করা যায়, কারণ হ্যাঁ, যতদূর আমি জানি। এখানে অনেক হুম, সংগঠন আছে, হুম, অনেক সংগঠন আছে, করছে, সবাই করছে। হুম, হুম। তবে যতদূর আমি জানি আজকে সকালেও স্কুলিংটা আমাদের নাই, একটু শুরু স্কুলিংটা নাই করেছে। বাংলায়। স্কুল আছে হয়তো, কিন্তু তারপরে ওই যে ইংরেজি মাধ্যমে পড়তেই নতুন প্রজন্ম বেশি আগ্রহী বলেই আমরা জানি, যতদূর জানি বিভিন্ন জায়গায়। আমি এই জায়গাটা নিয়ে আপনারা তিনজনের কাছ থেকে এটা শুনবো যে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশেও এখন ইংরেজি মাধ্যমেই ছেলে মেয়েদেরকে পড়াতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। এটা আমাদের পড়াশোনার ব্যাঘাত নাকি অন্য কিছু আমি ঠিক জানি না। তিনজনের কাছ থেকে বিষয়টা নিয়ে জানবো যে আসলে আপনারা যারা বাইরে আছেন তাদের জন্য তো আরও কঠিন বাংলার সাথে চর্চাটা রাখা, কারণ আপনারা পা বাইরে রাখলেই ইংরেজিতে কথা বলতে হয়, পা বাইরে রাখলেই ইংরেজি ছাড়া কোনো চলন নেই, আর আপনাদের ছেলেমেয়েরা তো আরও বেশি। সেই জায়গাটায় তাদেরকে বাংলার প্রতি আকৃষ্ট করা, একেবারেই যারা ধরেন সেখানেই জন্ম, তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। সেই জায়গাটা কী করে করা যায় একটু আলোচনায় আসবো। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে এসে আপনাদের সঙ্গে আবার যুক্ত হচ্ছি। দর্শক, প্রবাসী বাংলা থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রবাসীদের নিয়ে আমাদের বিশেষ আয়োজন প্রবাসী বাংলা অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন গোলাম মোর্শেদ খান, মৌসুমী চক্রবর্তী এবং ইয়াসমিন ইসলাম। তিনজনকে আবারও স্বাগত। যেটি আসলে একটু বলতে চেয়েছিলাম, তিনজনের কাছ থেকে ছোটো ছোটো করে নিয়ে তারপর আমি একটু ইয়াসমিন ইসলামের কাছ থেকে একটু গান শুনবো। আপনি গোলাম মোর্শেদ খানকে দিয়ে শুরু করি, যে এই যে বাইরে নতুন প্রজন্মকে বাংলার সঙ্গে সংশ্লিষ্ট করা, এটা কি খুব কষ্টের? পরিবারের মধ্যে তো এই চর্চাটা করা সম্ভব, অনেকেই দেখি বাংলায় কথাটা বলতেই পারে না, কথা বললেও একটু ব্যাংলিশ, এই জায়গাটায় চলে যায়। সেই কথাটা মানে খুবই সত্যি। মানে বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি, যারা এখানে আছি, সত্যি কথা বলতে গেলে কি আমাদের ধরেন আমেরিকার কথাই আমি বলছি, যারা যুক্তরাষ্ট্রে আসে তারা অনেকে প্রথম দিকে অনেকে এসছেন আপনার যেটাকে বলে ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে, পরে যারা এসছেন অনেকে ডিবি লটারিতে নিয়ে, তারপরে OP1 লটারিতে নিয়ে। তো এইগুলাতে যারা এসছেন অনেকে, আমি তো এখানে ধরেন একটু মানে শিল্প চর্চা, গানের চর্চা করার চেষ্টা করছি, সঙ্গীত চর্চা করার চেষ্টা করি। এখানে আমার একটা মানে আমরা গানের স্কুলও আছে, যেটা আমরা গান শেখাই, বা অনেক অনেক বড় বড় সঙ্গীত শিল্পীরা আমাদের এখানে আসেন, যাদের নাম একটু উল্লেখ না করলেই নয়, যেমন রেজনা চৌধুরী বন্যা বলেন, ফেরদৌসারা বলেন। তো ওনারা ধরেন আমাদের এখানে আসেন, তারপরে আরো অনেক বড় বড় শিল্পীরা আসেন। তো যাদের কথা বলছি যে মানে ওনারা যখন আসেন তখন আমরা মানে দর্শকদেরকে সেই বাংলা গান শোনানোর বা শোনার জন্য আমন্ত্রণ জানাই। তো যেটা হয় যে আমাদের যে মূল যে সঙ্গীতের যে মূল ধারাটা বা বাংলা সংস্কৃতির যে মূল ধারাটা, সেখানে অনেকেই আছেন যারা কোনোদিন পয়লা বৈশাখ দেখেননি। পয়লা বৈশাখটা যে হয়, মানে অনেকে অনেক বাংলাদেশে অনেক জায়গা থেকে এসেছেন, ধরেন চট্টগ্রামের একটা গ্রাম থেকে এসেছেন, বা কুমিল্লার এক গ্রাম থেকে এসেছেন, রাজশাহীর একটা গ্রাম থেকে এসেছেন। ওনারা কখনো পয়লা বৈশাখ মাসটা জানেন, কিন্তু কিভাবে উদযাপন হয় সেটাই ওনারা হয়তো অনেকে দেখেন জানেন না। রমনা বটমূলে যে একটা অনুষ্ঠান হয়, এই নামটাই অনেকে শুনেন। ফলে তাদেরকে প্রথমে আমাদের বোঝাতে হয় যে পয়লা বৈশাখটা কি বা 21শে ফেব্রুয়ারিটা কি। যেমন 21শে ফেব্রুয়ারি উদযাপন করতে গিয়ে আমরা ধরেন অনেক সময় ইতিহাস ঘেটে বলতে হয়, ইতিহাস শোনাতে হয়, যে আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত 48 সালে যখন উনি মানে পার্লামেন্টে, ভারতের পার্লামেন্টে প্রস্তাবটা করেন, মানে পাকিস্তানের পার্লামেন্টে, যে এটা বাংলা হবে ভাষা, বাংলা মাতৃভাষা, সেটা নিয়ে অনেক আন্দোলন
তারপরে প্রতিবাদ, অনেক কিছুর পরে 52-তে সেটার মূল রূপ নেয়। তো এই কথাগুলো অনেকে বললে তা আমাদেরকে তাকিয়ে থাকে হুম যে এত কিছু কোথা থেকে হলো, হুম 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 এবং সেটা ধারাবাহিকতাই কিন্তু আমাদের 71, হুম সেটা ধারাবাহিকতা আমাদের মুক্তিযুদ্ধ, সেটা ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতা। তো এবার যদি একটু যদি বিচার বিবেচনা করেন, তারপরে যদি বাংলা শেখাতে যাই, তো মানে মানে কষ্টের জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আর কি। হুম, তো সেটাই সেটাই। অতটুকু চেষ্টা করেই, তবে আমরা খুবই সৌভাগ্যবান, আমরা যখন চেষ্টাটা করি, মানে আমরা কিন্তু সারাটা বেশ বেশ মানে খুব ভালো পাই। আমরা বেশ ওটা পাই বলেই কিন্তু আজকে আমরা এত বাংলা বছর নিয়ে ধরে এত বছর ধরে এতটা আপনারা চর্চা আয়োজনগুলো করছি। করে যাচ্ছেন, হ্যাঁ, বাংলার এত আয়োজন। জায়গাগুলো আয়োজন করতে পারছি এবং খুব আয়োজন করতে আমরা উৎসাহ বোধ করি। মৌসুমী চক্রবর্তীর কাছ থেকে একটু শুনি। প্যারিসে তো মানে প্যারিসকে বলা হয় শিল্প সাহিত্যের পীঠস্থান। সেই জায়গাটায় আপনারা যারা আছেন, বাঙালি অনেক আছে, বাংলাদেশি তো আছেই, পাশাপাশি কলকাতার বাঙালিরও আছেন ওখানে। সেখানটায় অনেকটা সহজ কিনা, বা এই যে আমি যেটা বললাম যে পরিবারের মধ্যে, যেমন গোলাম মোর্শেদ খান বললেন যে এই যে নতুন প্রজন্মকে বোঝাতে হয়, ইতিহাসটা জানাতে হয়, কিন্তু পরিবারের মধ্যেই যদি ইতিহাসটা জানান, যে আপনি আপনার সন্তানকে জানালেন, আপনার সন্তানের মাধ্যমে আপনার তার বন্ধুরা জানলো, সেরকম করেও তো বাংলাকে আরো প্রচলিত করা যায়। হ্যাঁ, সেটাই। কিন্তু আমরা প্যারিসে যারা থাকি, আমি যখন আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, তখন স্কুল থেকেই কিন্তু বলে দেয় যে তোমাকে ফ্রেঞ্চটা শিখাতে হবে না, এটা আমাদের দায়িত্ব। হুম হুম তুমি তোমার মাতৃভাষাটা শিখাবে। তুমি বাসায় তোমার ভাষাটাই চেষ্টা করবে যাতে বাচ্চারা আমার ভাষাটা শিখতে পারে। তো আমিও আসলে আমরা এভাবে চেষ্টা করি, বাসাতে আমরা বাংলাতেই কথা বলি বাচ্চাদের সাথে। হুম আর সংস্কৃতি যেটা এখানে, যেমন আমার মেয়ে একটু আগে গেছে একটা অনুষ্ঠান করতে, আমিও যাব একটু পরে সেই হুম হুম অনুষ্ঠানে। হুম হুম 8 বছরের মেয়ে, বাচ্চাদেরকে নিয়ে আজকে ওই যে কবিতার আড্ডা বলে একটা ওরা বাংলায় কবিতা বলবে। তো এরকম ভাবে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে একটু একটু করে শিখাতে বাংলা। অসাধারণ এখন অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব ভালো। 8 বছরের বাচ্চা অনুষ্ঠানে 21-এর অনুষ্ঠান করতে গেছে, আপনিও যাবেন, খুব ভালো। এটি এই চর্চা, আমি যেটা বললাম যে পরিবারের মধ্যেই চর্চাটা থাকলে হয় কি, মানে সন্তানদের মধ্যে হবে, পরবর্তী প্রজন্ম সামনের দিকে আগাবে। ইয়াসমিন ইসলামের কাছ থেকে বোধহয় ছোট্ট করে একটু গান শুনি না? একটু ইয়াসমিন ইসলামের কাছ থেকে প্রথম পর্বে কথা শুনেছি, একটু গান শুনি। খুব বেশি না, স্থায়ী আর প্রথম হ্যাঁ। অন্তরাটা হোক। আমার দেশের মাটি আর পরে আমায় ভাঙা, ও আমার দেশের মাটি আর পরে আমায় ভাঙা, তোমাদের সময় তোমাদের সময়ের আচল পাতা, ও আমার দেশের মাটি আর পরে একাই মাতা, তুমি মিশে আমার দেহের সঙ্গে, তোমার ওই শ্যামল পর তোমার কথা, আমার তোমার পরে তাই আমার দেশের মাটি আর পরে তাই অনেক ধন্যবাদ। মানে আসলে মাঝে মাঝে ইথারে সমস্যা হচ্ছে, মানে শব্দ কেটে যাচ্ছে গানের হ্যাঁ, শব্দ মাঝখানে, কেটে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ। সমস্যা হচ্ছে। তারপরও আমার অনেক কাছে সুন্দর, মনে হয় আমরা খালি চমৎকার। গলায় গান করলে মনে হয় সেটা হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই মানে পাশের হারমোনিয়ামটা হয়তো একটু সমস্যা হ্যাঁ, করছে, হ্যাঁ হারমোনিয়ামে আওয়াজ খালি বেশি গলায় আসছে, সেটা, হ্যাঁ আওয়াজ সেটা বেশি হতে পারে। করলে না, আমরা problem আমরা হচ্ছে। 21 ফেব্রুয়ারি খালি গলায় করি। হ্যাঁ আমরা করব 21শে ফেব্রুয়ারির গানটা, মানে যেটা প্রাণের গান, সেটা দিয়ে আমরা শেষ করব অনুষ্ঠানটা। তার আগে মৌসুমী চক্রবর্তী আমাদের যে খুব মানে প্রতুলের সেই প্রিয় গানটা, আমি বাংলায় গান গাই, যেটা দিয়ে আজকে আমাদের
মেইন স্টিংটা আমরা বানিয়েছি, সেটি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করছি। সাউন্ড যদি প্রবলেম হয় আমাকে বলবেন, আমি থামিয়ে দিব। হারমোনিয়ামটা না করি, খালি গলায় গাই। হ্যাঁ। হুম। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমরা বাংলার কথা বলছি, বাংলার গান গাইছি, বাংলায় কথা বলার চেষ্টা করছি। আরো একটা বিরতি নিয়ে ফিরবো আপনাদের সঙ্গে বাংলায় কিন্তু গান, বাংলা থেকে বাংলার অনেক কথা দূরে থাকছি শোনার আমরা। জন্য। থাকবেন একটু আমাদের সঙ্গে। দর্শক, প্রবাসী বাংলা থেকে নিচ্ছি আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাই আপনাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রবাসীদের নিয়ে আমাদের বিশেষ আয়োজন প্রবাসী বাংলা অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আমার নাম মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের ডালাস থেকে বাংলা সংস্কৃতির প্রধান সংগঠক গোলাম মোর্শেদ খান, ফ্রান্সের প্যারিস থেকে যুক্ত আছেন সঙ্গীত শিল্পী মৌসুমী চক্রবর্তী এবং আছেন সংযুক্ত আরব আমিরাত শিল্পী সমিতির উপদেষ্টা ইয়াসমিন ইসলাম। তিনজনকে আবারও স্বাগত জানাই। ইয়াসমিন ইসলামের কাছ থেকে প্রসঙ্গটা শোনা যায়নি যে পরিবারের মধ্যেই চর্চাটা করা গেলে কিন্তু পরিবারের মধ্যে জি। চর্চাটা বেশি দরকার। পরিবারের মধ্যে চর্চাটা সবচেয়ে বেশি দরকার। তো এখন এখানে আমি সত্যি কথা বলতে কি, আমি তো অনেক আগে এসেছি, আমি আমার মেয়েরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। আমি চেষ্টা করেছি প্রথম দিন থেকে একেবারে, সত্যি কথা বলতে কি, মেয়েরা যখন একটা 3-4 বছর মানে বয়স, তখন থেকে আমি কিন্তু তাদেরকে নাচে দিতাম, গানে দিতাম, যদিও গানের দিকে ইন্টারেস্ট কম ছিল। বড় মেয়ে আমার পিয়ানোর মধ্যে কোর্স করেছে, ছোট মেয়ে নৃত্যশিল্পী একজন, সে মানে কলকাতার একজন টিচারের কাছে শিখতো। এখানে সে যথেষ্ট প্রোগ্রাম করে এবং চিনে সবাই ওকে, ফারা শামসের এখনো ডাকে তাকে, এখনো একটু কম করতে চায় ডান্সটা। তো চর্চাটা পরিবার থেকে প্রথমে আসতে হবে, তারপরে মানে কোনো প্রোগ্রামে, আমার কথা হলো কোনো অনুষ্ঠানে যদি নাচ গান করার আগে একটু চর্চা করা দরকার। একেবারে চর্চা না করে স্টেজে ওঠা, এটা তো আমরা করি নাই, আমাদের মেয়েদেরও করি নাই। এটা চর্চা করে আসতে হবে, শুদ্ধ উচ্চারণ। একটা ফোক গাইলেও একটু সুরটা ঠিক থাকুক, অ্যাটলিস্ট চেষ্টা, চর্চা, এগুলো সব ফ্যামিলি থেকে আসতে হবে। প্রথম ফ্যামিলি যাদের মানে অনেক ইয়াং মেয়ে আসছে, এখন গান গায়, নতুন বিয়ে হয়েছে, হাজবেন্ড থেকে আসতে হবে। চর্চা করো, আমার কথা হলো চর্চা করে উঠো। আমরা কি কম চর্চা করেছি? এককালে তো অনেক চর্চা করতাম আমরা, সত্যি কথা বলছি। তো না, এখন ওই যে চর্চার বিষয়টা এখন এমনটা হয়ে গেছে যে এমন একটা অবস্থা যে অটোটিউনের মতো মনে হয়। এখন মাইকের সামনে বসলেই গলাটা অটোটিউন হয়ে যাবে,
চর্চা করা লাগবে না, এত মানে সহজ নয় বিষয়টা, এটা আসলে বোঝানো কঠিন। গোলাম মোর্শেদ খান কাছে যে তার জন্য একটু স্কুলের ব্যবস্থা, যেমন যে আমাদের এখানে জিরো, হুম, অনেক টিচার করে, কলকাতার টিচারের কাছে শিখতে হবে, শিখে কলকাতার অনেক টিচার আছে, তো বাংলাদেশি তেমন নাই সত্যি কথা বলতে কি, আছে তারপর দু একজন যারা একটু আধটু ছায়ানট থেকে হয়তো অর্ধেক থেকে চলে আসছে বাফা থেকে, তারা শেখানোর চেষ্টা করে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বাংলা গানের দিকে একেবারে বাচ্চাদের কোনো ইন্টারেস্ট নেই। আমার মেয়েদের সময় ছিল, এখন যত প্রজন্ম যাচ্ছে আরো কমে যাতে বাংলা গানের দিকে চর্চাটা খুবই কম। এই প্রোগ্রাম হলে, যেমন কনসুলেটের প্রোগ্রাম হয়, হুম, তারপরে বাংলার মেলা হয়, তখন তারা করে, কিন্তু মানে যেহেতু আমাকে স্টেজে গান গাইতে হবে ওইভাবে আসা আর কি। একদম। গোলাম মোর্শেদ খান, এদিকে যেহেতু আসা। 24 বছর ধরে আপনি স্কুলিং থেকে শুরু করে এই অনুষ্ঠানগুলো আয়োজন থেকে শুরু করে করছেন, সেখানে শুরুর দিকটা নিশ্চয়ই আপনি ওইরকম মানে শিক্ষার্থী পেতেন না, এখন কি একটু বেড়েছে কিনা, মানে এই গ্যাপটা কি মনে হয়? শিক্ষার্থী আসলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, শিক্ষার্থী যেটা হচ্ছে যে বরং শিক্ষার্থী তখন বেশি ছিল, এখন কমে যাচ্ছে। মানে কি, তখন বাচ্চারা যারা আসতেন, বাবা মা নিয়ে আসতেন, তারা ধরেন আমি আজকে থেকে যদি 23-24 বছর আগের কথা বলি, তো তাদের বাচ্চাদেরই বয়স হয়ে গেছে এখন প্রায় 30-এর কাছাকাছি, হুম, যদি 4-5 বছরের বাচ্চারা এসে থাকে। হুম, হুম, তো এখন তারা নিজেরাই চাকরি বাকরি নিয়ে কেউ কেউ অনেক দূরে দূরে চলে গেছে, তো তাদের বাচ্চারা আর এখন মানে আসার মতো এখানে সুযোগ নেই। আর নতুন যারা আসছে, যে আমি বললাম যে অনেকেই এসছেন যে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের, যাদেরকে আসলে এই জিনিসটাকে বোঝানো, বাচ্চাদেরকে বিশেষ করে মানে বোঝানোর, তার বাবা মারাই তো বুঝতেন না, যে যার বয়স এখন 32 বা 34 বা 40, যে বাবা মাদের বয়সের কথা বলছি, তো তারাই ধরেন মানে পয়লা বৈশাখ দেখেননি, 52 আর 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান দেখেননি। তো তাদের সন্তানদেরকে উৎসাহিত করা তাদের পক্ষে তো আরো বেশি কঠিন। আমাদেরকে যেটা হয় যে বাবা মাদেরকে উৎসাহিত করতে হয় সবার আগে। আর আমি যেটা চেষ্টা করি এখানে বিভিন্ন ঋতু পর্যায়ের অনুষ্ঠান করতে, যেমন বর্ষার অনুষ্ঠান করি, হুম, শরতের অনুষ্ঠান করি, বসন্তের একটা ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান করার চেষ্টা করি। তো মানে ঋতুর নামগুলো তো ভুলিয়ে যাচ্ছি বলতে গেলে। উম, মানে বিদেশে এসে জানুয়ারি ফেব্রুয়ারি বলতে বলতে আমাদের যে ষড় ঋতুর দেশ, ষড়ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতুর কথা বলতে গেলে মানে একবারে বসন্তটাই মনে থাকে, আর শীতটা মনে থাকে যেহেতু ঠান্ডা পড়ে। এছাড়া মনে হয় আর অন্য কোনো ঋতু, হেমন্তর কথা বলেন আর শরতের কথা বলেন, একেবারেই মনে থাকে না। বর্ষাকালে বৃষ্টি হলে মনে পড়ে। তো এইগুলা আমরা, এই অনুষ্ঠানগুলো করে করে আমরা একটু মানে সবার মাঝে একটু বাংলার সংস্কৃতি, বাংলার যে আমাদের যে ঐতিহ্য, সেগুলোকে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি। আর স্কুলিং এর মাধ্যমে একটু চেষ্টা করি যে বাচ্চাদেরকে বা এখন বড়দেরকেও শেখাতে হয়। তো সব মিলিয়ে চেষ্টা করে যাচ্ছি, আমরা মোটামুটি সাড়া পাচ্ছি। জি, তো আমি হচ্ছে আমি একটু মৌসুমী চক্রবর্তীর কাছ থেকে শুনবো, কারণ আপনাদের তো প্রতিটা সেকেন্ডারি দাম এক, মানে ওই যে গোলাম মোর্শেদ খান বললেন যে এখন সবাই চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, সে জায়গাটায় সেখানে রিহার্সেলের সময় বা তাদের সন্তানদেরকে পাঠানো, এই ওখানটায় এইটাও তো একটু কষ্টকর হয়ে যায়। আমাদের ঢাকাতেই এখন কষ্টকর, বিশেষ করে যানজটের জন্য বেশি কষ্টকর। এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রিহার্সেল করা এটিও খুব কঠিন। সেই সমস্যাটা আপনাদের নাই, তারপর আপনাদের তো প্রতি সেকেন্ডের দাম আছে, সেটাকে একটা সংকট মনে হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার তো মনে হয় আমরা যেভাবে মা বাবার কাছ থেকে সময়টা পেয়েছি বা দেশে, আমরা সেভাবে আসলে বাচ্চাদেরকে সেভাবে দিতে পারছি না সময়টা, হুম, যেভাবে আমাদের সাথে মিলালে আসলে কোনোভাবেই হচ্ছে না সেভাবে, ওদের সেইভাবে আসলে যত্নটা। হ্যাঁ, এটা আমরা শুধু ধরে রাখছি আর কি। একটা বিশেষ দিবসে হয়তো একটা কবিতা শিখিয়ে দিচ্ছি, ও গিয়ে একটু বলছে, এতটুকুই। এতটুকুই মেনটেন করা অনেক কষ্ট হয়ে যায় আমাদের আসলে। হ্যাঁ, কারণ সেই পরিবেশটা তো পাচ্ছে না, স্কুলে গেলেও পাচ্ছে না। তবে স্কুলে বাংলা না শিখলেও ওরা কিন্তু ফ্রেঞ্চ গান শিখছে, নাচ, অন্য কিছু শিখছে। কিন্তু এটা আমাদের ঘরের মধ্যেই, আমরা ঘর না, আমাদের কমিউনিটির কিছু না, আমরা তো মানুষও আসলে একটা আছে পুরো সেই পুরো একটা কাজ বৈরী করছে। আবহাওয়ার মধ্যে চলছি, তো ফলে হুম, হুম, ওরা যেরকম ইংলিশ মানে ফ্রেঞ্চ বলেন, ইংলিশ বলেন, স্কুলে গেলেই জানতে পারছে। হুম, আর বাংলাটা তো হ্যাঁ, একেবারে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়াটা আরো বড় একটা বৈরী পরিবেশের মধ্যে আমাদের চলতে হয় এখানে। আসলে এটা পাশ্চাত্য দেশে হবে না, এগুলো এগুলো বাংলা বাংলা একেবারে না,
দেখতে থাকলে হবে। তো একটা জিনিস আমার তাহলে খুব ভয় হয়, আমি তাও খুব আমি সবার গানের স্কুল লাগবে, নাচের স্কুল লাগবে, বাংলা স্কুল সবার লাগবে, অনুমতি কোথায় নিয়েই জিরো বলছি, আমরা। আমার খুব ভয় হয় যে আমাদের এই প্রজন্মের পরে মানে 52-র কথা, 71-এর কথা আমাদের পরবর্তী প্রজন্মের মনে থাকবে কিনা, এখন কিন্তু এটাই এটাকে তারা। টিকিয়ে হ্যাঁ, রেখেছি কিন্তু আমরা এই হ্যাঁ, 52 কে। আর আমরা যাচ্ছি বলে আমাদের সাথে সাথে ওরা আসছে। যেমন আমার সেটাই। মেয়েকে আমি যদি বলি একটা নাচ উঠিয়ে দেবে, ও সময় পায় না। এখানে বলে কি আমার এখানে কি সময় নেই। অনুভূতির কোনো সমস্যা হচ্ছে কি মনে হয়, যে আমরা ধারণ করতে পারছি না, সেরকম কি হয় কিছু? ওই যে এরকম আমি বললাম যে অনেকের মানে ভেতরে এই মানে 21 বা নববর্ষের চেতনাটাই জন্ম নেয়নি ছোটবেলা থেকে। আমাদের দেশের কথাই বলছি, আমি প্রবাসেরটা পরেই বলছি। হুম, হুম, তো আমাদের দেশের মধ্যে যদি দেখেন, কয়জন লোক বলে যে ভোরবেলা উঠে আজকে 21 মানে নববর্ষের অনুষ্ঠান দেখতে হুম, যায়? হুম, হুম, কতজন লোক আছেন 12টা 1 মিনিটে আজকে শহীদ মিনারে যান, হুম, বা এমনকি সকাল 10টার পরেও শহীদ মিনারে যান? তারা টিভিতে দেখেই মানে আনন্দটা বা সময়টা বা ছুটির দিন বলে পার করেন। হুম, হুম। কিন্তু একটা চেতনা নিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়া, সেই চেতনাটা কতজন মানুষের ভেতরে আমাদের দেশেই আছে সেটাই একটু বলেন না। আমি যেখানে আমাদের উদযাপন হয় বা ঢাকা শহরে বলেন, চট্টগ্রামে বলেন, রাজশাহীতে, বিভাগীয় শহরগুলো ছাড়া আর কয়টা জেলাতে বলেন যে কারা সকালবেলা গেলে খুব বেশি 15-20 কিন্তু জন আমরা মানুষ আমরা থাকে। যখন ছোটবেলায়, আমি তো গ্রামে ছিলাম, গ্রামে ছোটবেলায় গ্রামের স্কুলে, আমাদের স্কুলে শহীদ মিনার ছিল না, আমরা কলা গাছ দিয়ে শহীদ মিনার বানাতাম আগের দিন রাত জেগে, তারপরে ভোরবেলা সেখানে ফুল দিয়ে তারপরে বাড়ি ফিরতাম। এই জিনিসগুলো এখন আছে, মানে দু একটা জায়গায় আছে, ইভেন ঢাকা শহরেও আমি দেখলাম আজকে একটা কাগজে আমি খবর পড়েছি যে একদম কলা গাছ দিয়ে বানিয়ে একটা ছোট্ট একটা গলির মুখে তারা শ্রদ্ধা জানাচ্ছে। এইটা আগে যেমন আমাদের সবার মধ্যে ছিল, এগুলো এখন কোথাও নষ্ট হয়ে গেছে, নয় কি? সেটাই বললাম যে আমার খুব ভয় হচ্ছে, এটি তো সেই ভয়টা ভেতরে নিয়েই কিন্তু জি, কষ্টটা আরেকটু বাড়িয়ে দিচ্ছে, যেন মানে অন্তত জি। পরবর্তী প্রজন্মের কাছে যেন একটু থাকে আমরা আমরা চেষ্টা। হ্যাঁ, চেষ্টা করি, এবং চেষ্টা করে একটু একুশের চেতনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। একুশের যেই প্রাণস্পর্শী গানটি, সেই গানটি দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। তার আগে আপনাদের তিনজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অনেক ধন্যবাদ আপনাকে। সময় দিয়েছেন। ইয়াসমিন ইসলাম, গোলাম মোর্শেদ খান এবং মৌসুমী চক্রবর্তী, তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে। আমরা শেষ করব, তবে এই তিনজনের কাছ থেকে আমাদের সেই প্রাণের গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠান শেষ করব। আমি আমি একটু কথা বলি এর আগে, শেষ করার আগে সবাইকে কথা, ধন্যবাদ আমার জানাচ্ছি। সময় একদম শেষ, আর অল্প একটু। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারাও আমরা যারা বাইরে থাকি আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এরকম উদ্যোগ নিতে পারেন মাঝে মাঝে। আমাদেরকে অবশ্যই, না নিয়ে অবশ্যই। আমাদের বাচ্চাদেরকে দিয়ে যদি ঠিক করান, আছে, আমার পরবর্তী মনে সময় হবে অবশ্যই পরিকল্পনা করব আমরা। হ্যাঁ, ঠিক তাই। আমরা গানটা ধরি। অবশ্যই। আপা ধরেন, আমি আছি। শুরু করেন আপনি। আমার ভাইয়ের রাতে ভাঙানো বসে ফেব্রুয়ারি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমার সোনার আমার দেশের দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি।